ভারতে 3 দিনের সফর শেষে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। তিনি কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করবেন। দিল্লিতে বাংলাদেশ নিয়ে কি পল কাপুরের সঙ্গে ভারতের কোনো আলোচনা হলো? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কি তার কোনো কথা হয়েছে? পল কাপুরের ঢাকা সফরের পর লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে যাচ্ছে। সেখানে কি নিয়ে আলোচনা হতে পারে দু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি সময় দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশের সকলকে দোলযাত্রার শুভেচ্ছা। এখানে তো এটা রঙের উৎসব, ফলে এখানে সকলে এই সময় রঙিন হয়ে থাকে। আজকে পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে, আগামীকাল দিল্লিতে এটা হোলি। পশ্চিমবঙ্গে দোলযাত্রা, উত্তর ভারতের অন্যত্র এটা হোলি। আশা করব যে এই সময়টায় সকলে সুখে শান্তিতে জীবনটা রঙিন হয়ে উঠুক। দুর্ভাগ্যজনকভাবে গোটা বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখানে রঙিন হয়ে ওঠার স্বপ্নটা দেখা খুবই কঠিন হয়ে পড়ছে আরকি। যেভাবে একদম। যুদ্ধের আমরা দামামা দেখতে পাচ্ছি, পারস্পরিক আ যেভাবে মানে ঘাত প্রতিঘাত এবং আঘাত পাল্টা আঘাত, ক্ষেপণাস্ত্র বনাম ক্ষেপণাস্ত্র, ড্রোন বনাম ড্রোন। এটাতে সত্যি গোটা মানে সবথেকে বেশি উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থা হচ্ছে আজকে ভারত এবং বাংলাদেশের মানুষের। যারা জি। যুদ্ধের অংশীদার নয়, কিন্তু যুদ্ধের সমস্ত পাপ তাদের বহন করতে হবে। এটাই দুর্ভাগ্যজনক পরিস্থিতি এবং সেইটা যাতে না হতে হয়, যত দ্রুত যেন যুদ্ধটা থামে, এটা আশা করব ভারত বাংলাদেশ দুজনেই উভয় যৌথভাবে প্রয়োজনে আরো সকলকে নিয়ে এটা চাপ সৃষ্টি করা। সেই আমেরিকাই হোক, ইরানই হোক, যেই হোক। কারণ মানুষের প্রাণ যাচ্ছে, নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। ভারতীয় বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে ইতিমধ্যে। তো এখন উম, যে কথাটা তুমি শুরু জি দাদা। করেছিলে তার একটা একটা করে জি, জবাব আমি দিতে তো গেলে আপনাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে আসলে তো দেশের আন্তর্জাতিক অবস্থা যুদ্ধে দামামা বাজছে চারিদিকে। আহ, আপনি দোল পূর্ণিমার কথা বললেন, এই দোল পূর্ণিমায় সেই রঙের যে আবহ থাকে সেটি আসলে ফিকে হয়ে যাচ্ছে। আমরা একটু যদি বাংলাদেশ ভারত প্রসঙ্গ এবং স্বভাবতই বাংলাদেশের দর্শকদের কাছে বাংলাদেশের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি ভূমিকা যেটা বলছিলাম যে ভারতের 3 দিনের সফর শেষে যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর বাংলাদেশে এসেছেন। তিনি এই বাংলাদেশে আসার আগে 3 দিন দিল্লিতে ছিলেন এবং সেখানে নিশ্চয়ই কূটনৈতিক যোগাযোগ হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। সেই বিষয়ে আপনার কাছে শুনবো যে, কারণ নানানভাবে বলা হচ্ছে যে পল কাপুরের সঙ্গে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বের সাথে বৈঠক হওয়ার একটি কথা শোনা যাচ্ছে। সব বিষয় নিয়ে যে আসলে দাদা পল কাপুর দিল্লিতে কি কাদের সাথে আলোচনা করলেন, বাংলাদেশ বিষয়ে, বিশেষ করে বাংলাদেশ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা গেল কিনা, বা বাংলাদেশে তার সফরের এজেন্ডা কি হতে পারে? দেখো, ধন্যবাদ। প্রথম কথাই হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা আগ্রহ, কৌতূহল অনেক বেশি। কিন্তু ভারতের মানুষের এত কৌতূহল নেই। তার কারণ হচ্ছে এই সময় যে পরিস্থিতি, যুদ্ধের যে আবহাওয়া, পল কাপুর এসেছেন ৩ দিন ছিলেন এটা ঠিকই। এবং তার সঙ্গে শেখ হাসিনার বা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কোনো ভারতে কথা হয়েছে কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত নই। নিশ্চিত নই। ফলে আমি কোনো অযথা জল্পনার পালে হাওয়া লাগাতে চাই না। যারা করছেন তারা করুন। কিন্তু আমি সবসময় সুনির্দিষ্ট সংবাদ ছাড়া আমি বলতে রাজি নই। ফলে এটা আমি জানি না। এমনকি বাংলাদেশে এটাও চর্চা আছে যে তিনি নাকি বাংলাদেশে গিয়েও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে পারেন। তো বাংলাদেশ নয়, কলকাতার কিছু গণমাধ্যম থেকেও প্রচারিত হচ্ছে। সে ব্যাপারেও আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বাংলাদেশের সাংবাদিকরা অনেক অভিজ্ঞ, দক্ষ। তোমার মতো সাংবাদিক আছে যখন, তোমরা নিশ্চয়ই খবর রাখবে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সেখানে দেখা করছেন কি করছেন না। করলে কেনই বা করবেন? আ তার যে মানে সফরসূচি বাংলাদেশে যেটা রয়েছে, তাতে আমি দেখেছি যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রী। ইতিমধ্যে আজকে সন্ধ্যেবেলায় একজন ব্যবসায়িক বা মার্কিনি যে ব্যবসায়িক কোম্পানি, তাদের সঙ্গে তিনি দেখা করেছেন। আ
এবং তারপরে আগামীকাল তার যে সিরিজ অফ মিটিং, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে বাণিজ্য মন্ত্রী, আরো অনেকে ইত্যাদি। তো সেই ধরনের বিদেশি এবং তিনি রাজনৈতিক কিছু নেতাদের সঙ্গে দেখা করবেন, এটাও শুনেছি। সেটা হচ্ছে তার মধ্যে বিএনপি এবং জামায়াত, হয়তো এনসিপি থাকলেও থাকতে পারে। আওয়ামী লীগ আছে, এরকম কথা আমি এখনো জানি না। সেটা তোমরা জানালে সেটা ভালো হয়। ভারতে তিনি কি করলেন? ভারতে কিন্তু এত বাংলাদেশে যেই আসে সে সকলের সঙ্গে দেখা করতে পারে। ভারতে সকলের সঙ্গে দেখা করা যায় না। দেখা করা যায় না এবং ভারতে দেখা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম অ্যাডিশনাল সেক্রেটারি, অতিরিক্ত সচিব আ নাইডু, এবং তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্র বিষয়কের দায়িত্বে আছেন। অর্থাৎ পররাষ্ট্র সচিব যদি বিক্রম মিশ্রি দেখা করতেন, তাহলে ব্যাপারটা দাঁড়াতো একটা সার্বিক বিষয়ে আলোচনা হচ্ছে। এবং যেহেতু যুক্তরাষ্ট্র বিষয়ক যিনি অতিরিক্ত সচিব, তিনি যখন তার সঙ্গে সাক্ষাৎ করছেন, কথা বলছেন এবং খুব ভালো আলাপ আলোচনা হয়েছে সে কথা আ পল কাপুর তিনি রওনা হওয়ার আগে জানিয়েও গিয়েছেন। ফলে সেখানেতে আমার যেটা মনে হয়েছে সেটা সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের যে বর্তমান নীতি, যে যুদ্ধ সংক্রান্ত নীতি, সেই বিষয়ে আলোচনাটাই প্রাধান্য পেয়েছে বেশি। এই মুহূর্তে আমার মনে হয় না যে আওয়ামী লীগ প্রচন্ড প্রাধান্য পেয়েছে বা আলোচনায় কোথাও এসে গেলেও এসে থাকতে পারে। কিন্তু সেটা আবার আমাদের যিনি অতিরিক্ত সচিব তার এখতিয়ারে পড়ে না। কিন্তু তিনি দেখা করেছেন বাকি কিছু থিংক ট্যাঙ্ক বুদ্ধিজীবীদের সঙ্গে, যারা সাংবাদিক এবং সাবেক সাংবাদিক। অনেকে আছে যারা আ আমেরিকান বিভিন্ন থিংক ট্যাঙ্কের এখানে তারা চালান। তাদের সঙ্গে দেখা করেছেন, তাদের সঙ্গে তার কথা হয়েছে। সকলকেই আমি নামে যতটুকু নাম আর বলছি না, নাম আমি সকলের জানি। কিন্তু ৪-৫ জন। কিন্তু এই ৪-৫ জন প্রত্যেকেই মানে সাধারণভাবে তারা তারা ভারতীয় মানে কূটনীতিতে বা ভারতীয় সাংবাদিক জগতে তারা মার্কিনপন্থী বলে পরিচিত। ফলে তারা যখন আলোচনা করবেন, তখন সেই আলোচনায় কেউ আছেন, বাঙালি একজন আছেন। তিনি যখন আছেন তিনি কথা প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ টানলেও টানতে পারেন। আমি তার সঙ্গে আজকে কথা বলার সুযোগ হয়নি। আমি কথা বললে আরেকবার কথা বললে হয়তো চেষ্টা করব। আজকে হয়তো ব্যস্ত ছিল আরকি। আ তিনি একদা টাইমস অফ ইন্ডিয়াতেও কাজ করতেন। আমার পরিচিত, খুবই ঘনিষ্ঠ। কিন্তু তার সঙ্গে যে কোনো কারণে হয়তো যোগাযোগ হয়ে উঠতে পারেনি। তোমার প্রোগ্রামটা আমি চেষ্টা করছিলাম। তুমি যখন আমায় ফোন করছিলে, আমি তখন তাকেই ফোন করছিলাম। তখন বুঝলাম যে সে অন্য কোথাও কোনো কারণে ব্যস্ত আছে আরকি। হলে তোমাকে আরেকটু ভালো ব্রেকিং নিউজ দিতে পারতাম হয়তো। সেটা হয়তো চেষ্টা করব। আবার পরে কথা বলে পরে আবার জানাবো। এবং ফলে আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেটা যে যুদ্ধের যে পরিস্থিতি তাতে যেটাকে বলা হয় হরমুজ প্রণালী, যেটা প্রায় ইরান সেখানে প্রায় একটা ওভারঅল তার প্রভুত্ব বজায় রেখে এবং সেখানে ক্রমাগত বম্বিং করে চলেছে। সেইখান দিয়ে যত জাহাজ, পণ্যবাহী জাহাজ, তেলবাহী জাহাজ যাচ্ছে সেগুলোর উপরে সরকারি, বেসরকারি সকলের উপরে আক্রমণ। একটা ভারতীয় জাহাজকেও আক্রমণ তারা করে ফেলেছে ইরান। ফলে এই নিয়ে ভারত ক্ষুব্ধ। ভারত অত্যন্ত ক্ষুব্ধ এই বিষয়ে ইরানের উপর। কিন্তু একই সঙ্গে ভারতে অন্য সমালোচনাও আছে যে সেটা হচ্ছে যে ইরানের এত বড় একজন ধর্মগুরু থেকে তিনি রাষ্ট্রনেতা, তার মৃত্যুতে ভারত কোন শোক প্রকাশ করেনি। বাংলাদেশ একটা শোক প্রকাশ করেছে, এটা ঘটনা। কিন্তু যেটা আমেরিকার প্রয়োজন যেটা, যিনি আসছেন এর যেটা অ্যাসাইনমেন্টটা হচ্ছে দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া। মধ্য এশিয়া মানে হচ্ছে সেই মধ্য এশিয়া যেখানে যুদ্ধটা এখন মানে যেখান দিয়ে প্রভাব পড়বে আরকি। মধ্য এশিয়ায় সরাসরি মধ্যপ্রাচ্যে হচ্ছে ঠিকই, কিন্তু মধ্য এশিয়াতে হয়নি। কিন্তু সেই জায়গাটার যে অর্থাৎ একটা বিকল্প রুট আমেরিকা চাইছে, যে রুটটা এই তাদের আমি যেটা ভারতের যেটা মার্কিন দূতাবাস তার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে উল্লেখ করা আছে তিনি ইন্দো প্যাসিফিক এর বিষয়ে আলোচনা করবেন ২ জায়গাতেই। মানে বাংলাদেশেও এবং ভারতেও তিনি করেছেন। এই ইন্দো প্যাসিফিক বলতে বোঝায় যে এই অঞ্চল দিয়ে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এই অঞ্চল দিয়ে প্রয়োজন হলে ভবিষ্যতে শুধু কেবলমাত্র পণ্যবাহী নয়, যুদ্ধ জাহাজ যাওয়ার অনুমতি। এই যুদ্ধ যাওয়ার জন্য এবং যে বিমানগুলি যুদ্ধের জন্য উড়ে যাবে কাছাকাছি ঘাঁটিতে যেগুলো আছে, সেখান থেকে তাদের একটা রিফুয়েলিং লাগে। অর্থাৎ ভারতের ক্ষেত্রে ভারতে যেখানে আছে, ভারতে এসে তাদের একটা রিফুয়েলিং করলে সুবিধা উড়ে যেতে। তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও তাদের রিফুয়েলিং এর একটা সুবিধা তারা হয়তো চাইতে পারেন।
ফলে এই বিষয়গুলো কিন্তু আমার মনে হচ্ছে আলোচনা এবার কিন্তু প্রাধান্য পাবে এবং সেক্ষেত্রে দেখা যাক সেক্ষেত্রে তো অভিযোগ তো ছিল শেখ হাসিনা দেশকে বিক্রি করে দিতেন। এখন বাকিরা আশা করব দেশকে বিক্রি করবেন না। আমার আমি মানে দুটো দেশের কথাই বলছি। ভারত এবং বাংলাদেশ। আশা করি ভারতের নিজস্ব দেশের স্বার্থ তারা বিক্রি করবেন না। মানে মার্কিনী চাপের কাছে মাথা নোয়াবেন কি নোয়াবেন না, সেটা আগামী দুদিনে স্পষ্ট হয়ে যাবে। এবং একদম। এখন আমেরিকার আমার যতদূর ধারণা যে তারেক রহমান নিয়ে কোনো সমস্যা নেই। তারা খুব স্বচ্ছন্দ বোধ করছেন। মোটামুটিভাবে জামায়াতের সঙ্গে একটা সমঝোতাও আছে। তাকে বিরোধী একটা স্পেস দেওয়া হচ্ছে। এই স্পেসটাতে আওয়ামী লীগের কোনো স্থান হবে কি হবে না সেটা কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যদি কেউ ভেবে থাকেন এটা ভুল ব্যাখ্যা করছেন। এখনো সেই সময় আসেনি। আর তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আচ্ছা। এই আওয়ামী লীগের এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আরেকটা প্রশ্ন আসবো। তার আগে যেহেতু আপনি পল কাপড়ের প্রসঙ্গটি বলছেন, সেটির ধারাবাহিকতায় আপনার একটা বিশ্লেষণ শুনতে চাইবো যে আপনি জানেন যে আগামী ৮ই মার্চ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের একটি সভা হবে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটু ধারণা দেওয়া হয়েছে যে সেই সভার সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এইচ জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বৈঠক করবেন। আহ পল কাপুরের ঢাকা সফরের পরপর এই বৈঠক আসলে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে বলে আপনার মনে হয়? নিঃসন্দেহে এটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই কারণ একটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা স্পষ্টভাবে সেটা হচ্ছে বর্তমানে যে সরকারই এসে থাকুক, যে সরকার আসুক, যে সরকার স্থিতিশীল হোক, সরকার শান্তিপূর্ণভাবে কাজ করুক সেটা ভারত চায়। ভারত তার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেটা দেখেছো তো। প্রণয় ভার্মা সকলের সঙ্গে দেখা করে সেই বার্তা দিয়ে এসছেন। কিন্তু ভারত মনে করে যে এই সরকারকে এই সময় স্থিতিশীল হতে গেলে একটি বৃহত্তর রাজনৈতিক দলকে বাদ দিয়ে করা সম্ভব নয়। সেটা ১ম এ মনে হতে পারে যে সাময়িকভাবে। কিন্তু তারা তাদের রাজনৈতিক স্পেস যদি একদা যদি আওয়ামী লীগ কোন রাজনৈতিক স্পেস না দিয়ে থেকে যদি ভুল করে থাকে, তাহলে সেই একই ধরনের ভুল কেন তারা বর্তমানে করবে? করার তো প্রয়োজন নেই। এখন ওই কথাগুলো হচ্ছে কোনো অর্থ হয় না। সেটা হচ্ছে যে এই ফ্যাসিবাদ, ফ্যাসিবাদী। আরে ১৮ মাস তো মানুষ ফ্যাসিবাদ দেখেছে বাংলাদেশে। একজন লোক তার নিজের রিটায়ারমেন্ট এর আগে তার নিজের ক্ষমতা বাড়িয়ে তিনি চলে গেলেন। এ কোনো হয়েছে? এ কোনো কোথাও কোনো সভ্য দেশে হয়ে থাকে? তিনি চলে যাবেন, যাওয়ার আগে নিজে বিশেষ মর্যাদাপূর্ণ। তিনি কি তিনি নিজেই ঘোষণা করছেন, যে আমি বিশেষ মর্যাদাপূর্ণ। অর্থাৎ একটা নির্বাচিত সরকারকে ছেড়ে দিন, তারা ঠিক করবে। তাদেরকে ভরসা নেই যে কি তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইউনূসকে সম্মান দিতেন না? যথেষ্ট সম্মান দিতেন। কেন দেবেন না? তিনি আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতিকে সম্মান দিচ্ছেন। আর তিনি ইউনূসকে সম্মান দেবেন না? ইউনূসও তার সঙ্গে কথা বলে এসে আজ নির্বাচনের একটা ব্যবস্থা করলেন। মানে তিনি তার মানে হচ্ছে তারেক রহমানকে ভরসা করছেন না। আমার যতদূর ধারণা, এটা কালকে দেখার বিষয় আছে। আমি পরে আসছি লন্ডনের বৈঠক। দেখার বিষয় আছে এই পল কাপুর ইউনূসের সঙ্গে দেখা করেন। যদি ইউনূসের সঙ্গে দেখা করেন, তাহলে বুঝবেন যে ইউনূস এখনো ময়দানে আছে। আমি অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি ইউনূস ময়দানে আছে। ময়দানে নেই যারা মনে করে তারা ভুল ভাবছে। তিনি সেরকম মানুষ নন। আর দেখছো তো একটার পর একটা তার কর্মকাণ্ড। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, ১০ই ফেব্রুয়ারি নিজের ক্ষমতা বাড়িয়ে চলে গেলেন। নিয়ম বিজ্ঞপ্তি জারি করে। এই যে ব্যক্তি, এই ব্যক্তি সহজে ময়দান ছাড়বে এটা ভাবাটা ভুল। এখন তার সঙ্গে পল কাপুরের দেখা হয় কিনা এটার জন্য একটা অপেক্ষা করে থাকতে হবে। এরপরে আসছি ভবিষ্যতে যে ২ দেশের মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কে যেগুলো এই মুহূর্তে সমস্ত স্থগিত হয়ে আছে, সেগুলোর দেখো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে তিনি নিমন্ত্রণ করেছেন এবং তার মধ্যে অনেকগুলো তো অনেক ইতিবাচক দিক তো আমরা এর মধ্যে দেখছি। তুমি তো দেখেছো ৫ বছর পরে ডিজিএফআই এর প্রধান ডিরেক্টর জেনারেল তিনি ভারতে এসছেন। সস্ত্রীক ভারতে এসছেন। এবং তিনি এসছেন সিকিউরিটি সংক্রান্ত বৈঠকের জন্য। যেটা ১ম বলা হয়েছিল যে চিকিৎসার কারণে, এই চিকিৎসাটা অন্য চিকিৎসা। সেই চিকিৎসাটা হলো বাংলাদেশের ক্ষত দূর করার চিকিৎসা। সেই সূত্রে সেই কারণে এসেছিলেন। নিজের ব্যক্তিগত চিকিৎসার কারণে। এই তো সবে তিনি নিযুক্ত হলেন। এর মধ্যে অসুস্থ হয়ে পড়লেন। আমি খোঁজ নিয়ে জানলাম সেটা নয়। তিনি অজিত ডোভাল এনএসএ তার সঙ্গে তার বৈঠক হয়েছে সম্ভবত। তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার একটা নিরাপত্তা সংক্রান্ত বৈঠক এখানে ছিল। যে বৈঠকটা খুব একটা প্রচারিত হয়নি। যার পাবলিসিটি হয়নি এবং আমাদের মিডিয়াতেও কিন্তু আসেনি। ভারতের মিডিয়াতেও আসেনি।
বাংলাদেশের মিডিয়া তো প্রশ্নই ওঠে না। সে তো ভয়ে ছাপবে না হয়তো। শূন্য কথা লিখে পাঠালো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে লক্ষণগুলো তো ইতিবাচক লক্ষণ। ইতিবাচক লক্ষণ মানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টাকে একটা আলোচনা করে একটা জায়গায় সেইটারই পরবর্তী পদক্ষেপে আলোচনাটা কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে হওয়ার সম্ভাবনা আছে। তারপরে হয়তো তৈরি হতে পারে যে খলিলুর রহমান, আমি এই মুহূর্তে এক্ষুনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের কথা ভাবছি না। হয়তো সময় লাগতে পারে একটু। আ তার তো ১ম এ শুনেছিলাম সৌদি আরব যাওয়ার কথা। উম আ যেটা সেখানে তিনি যেটাকে তোমাদের যেটা বলা হয় যে যেটা করতে আরকি, উমরা করতে আরকি। কিন্তু সেটা তো এই বর্তমান পরিস্থিতিতে যেতে পারবেন কিনা আমি জানি না। আ সেখান থেকে তার লন্ডনেও যাওয়ার কথা ছিল। কিন্তু সেটাও তিনি যাবেন কিনা সন্দেহ আছে। ফলে ভারতে এখন চট করে আসছেন। কিন্তু ভারতে যেতে গেলে প্রধানমন্ত্রীর কাছে আসতে গেলে তার আগে একটা প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতিটা হয়তো প্রাথমিক একটা বৈঠক খলিলুর রহমানের সাথে ওখানে সাইড লাইনে হবে। যেটার একটা কাঠামোগত স্ট্রাকচারড বৈঠক দিল্লি বা ঢাকায় ২ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে হবে। সেটা কোথায় হবে? আমার যতদূর ধারণা দিল্লিতেই হবে। দিল্লিতেই হবে, সেটা এর পরেই হবে। সুতরাং আমার মনে হয় সেগুলো ঈদের পর থেকে বিষয়গুলো আরো বেশি স্পষ্ট। এখন ঈদের মধ্যে রমজান মাস সকলেই একটা পবিত্র মাসের মধ্যে রয়েছেন। সেটা শেষ হয়ে উৎসবটা যখন শেষ হবে তারপরেই এই বিষয়গুলোকে আমরা চোখে দেখতে, ফলে আমি বলছি তুমি যেটা বললাম ১, ২, ৩, ৪ করে আমি তোমাকে অনেকগুলো রোড ম্যাপের কথা বললাম। রোড ম্যাপের মধ্যে ১ম রোড ম্যাপ হচ্ছে যে আ নিশ্চয়ই এই আলোচনা যখন এই দ্বিপাক্ষিক আলোচনাগুলোর মধ্যে কিন্তু আওয়ামী লীগ প্রসঙ্গ আসতে পারে। বিশেষ করে তাদের যে নেতারা গ্রেপ্তার হয়ে রয়েছেন বা আরো অনেকে গ্রেপ্তার হয়ে আছে তাদের মুক্তি যত দ্রুত তাড়াতাড়ি, মুক্তি বলতে অন্তত জামিনে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা। সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তার সঙ্গে হচ্ছে ২ দেশের সফর নিয়ে আলোচনা হতে পারে এবং নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়, যে উদ্বেগ ভারতের আছে সেই বিষয়টাকে সমাধানের জন্য একটা উদ্যোগ হতে পারে এবং যেটার প্রাথমিক বৈঠক আ ডিজিএফআই এর ডিরেক্টর জেনারেলের সঙ্গে ভারতের অজিত দোভালের হয়েছে বলে শুনেছি। তো এই আমার কাছে মনে হয় যে ২ দেশের এই বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতেও যে জি। একটা সম্পর্ক স্বাভাবিক করার কিন্তু উদ্যোগ ভারত বাংলাদেশের উভয়ের পক্ষ থেকেই আছে। উভয়ের পক্ষ থেকে আছে। খালি সামাজিক বা রাজনৈতিক দিক থেকে যেটা অভাব, সেটা হচ্ছে এখনো সমাজে সম্পূর্ণ শান্তি ফেরেনি। এই শান্তি ফেরানোর জন্য যদিও বলছেন বাংলাদেশের নতুন মন্ত্রীরা যারা চেষ্টা করছেন শান্তি ফিরিয়ে আনার। শান্তি ফেরাতে গেলে একটা রাজনৈতিক দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাটা সবথেকে বেশি জরুরি এবং সেটা হলে কিন্তু এই সরকারের প্রতি মানুষের শুভেচ্ছা অনেক বেড়ে যাবে। আচ্ছা। আ আপনি বলছিলেন যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টির কথা বলছিলেন। আপনার কাছে একটা শেষ প্রশ্ন করতে চাইবো যে আ শেখ হাসিনা কিন্তু বারবার বলছেন যে তিনি দেশে ফিরতে চান এবং দেশে ফিরবেন। যদিও তিনি কিন্তু গত ১ বছরের বেশি সময় ধরে একই কথা বলে আসছেন। ঠিক এই যে ১ বছরের বেশি সময় ধরে বলে আসছেন, কিন্তু উনি আসছেন না। এই যে ফিরতে না পারা, শেখ হাসিনা যে ফিরতে পারছেন না। সেক্ষেত্রে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, এই দুটোর পেছনে কলকাঠি কি ভারত নাড়তে পারে? গোপনে কোনো খেলা চলছে বা আলোচনা চলছে বিএনপি সরকারের সঙ্গে? আপনার কাছে কি কোনো ধারণা আছে খেলা বা তো কোনটাই খেলা নয়। এটা স্বাভাবিক। ভারত একটা গণতান্ত্রিক দেশ। ভারতে কংগ্রেস দল তো নিষিদ্ধ নয়। নিষিদ্ধ হচ্ছে যারা সংবিধান মানে না, তারা নিষিদ্ধ। যারা সংবিধান মানে না, তারা হচ্ছে নিষিদ্ধ। বাংলাদেশে আমি জানি না, তোমরা ভালো বলতে হবে যে কারা বাংলাদেশের সংবিধান মানে না। তো তাদেরও নিষিদ্ধ না করা হয়নি। যারা সংবিধান মানে না, তারাও ওপেনলি কাজ করছেন। কিন্তু যারা সংবিধান মেনে চলেন, তারা নিষিদ্ধ। তো বিচিত্র একটা দেশ না? সেইটাতে কখনোই ভারত চাইবে না এমন একটা আমি বলছি এটা বাংলাদেশের জন্য জরুরি। আমি কাউকে ফ্যাসিবাদী তকমা দিয়ে তাকে নিষিদ্ধ করে দিলেই কিন্তু সেটা শেষ কথা নয়। তার পক্ষে মানুষ আছে। এটা ভুলে যাবে যে তাদের হাতে তাদের ধৈর্যের বাঁধ যদি ভাঙে তাহলে একটা অশান্তিকর পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আজকে এই যুদ্ধের পাশাপাশি একটা পাকিস্তান বনাম আফগানিস্তান যুদ্ধ চলছে। এই যে একটা যুদ্ধকালীন যে মায়ানমারে একটা অস্থির অবস্থা। সেখানে নির্বাচন নিয়েও একই রকম পরিস্থিতি। নেপালে নির্বাচন হতে চলেছে শিগগিরই। আশা করি কয়েকদিনের মধ্যেই হবে মার্চ মাসে। এই অবস্থায় সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা করা যায় সেখানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা। আমি তো খুব খুশি হয়েছিলাম যখন তারেক রহমান বলেছিলেন
যে আমি কোনো রাজনৈতিক দলকে নিষেধ করায় বিশ্বাস করি না। আমি চাইবো তিনি তার কথার খেলাপ করবেন না এবং আমি জানি তিনি কথার খেলাপ করবেন না। তিনি তাকে চাপ দিয়ে তাকে অন্য কিছু করাতে পারে সেটা অন্য কথা। তাহলে বুঝবো তারেক রহমান চাপের মধ্যে পড়েছেন। তিনি যে বলেছেন যেটা আন্তর্জাতিক গণমাধ্যমকে, বাংলাদেশের গণমাধ্যমকে বলেননি, ভারতীয় গণমাধ্যমকে বলেননি। তিনি বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যম। সেটা তিনি বাস্তবায়ন করবেন এটা আমরা বিশ্বাস করি। সেটা হলে কিন্তু আমি বলব তিনি ৫ বছর স্বচ্ছন্দে রাজত্ব করতে পারবেন। জি। দাদা, আপনি এই প্রশ্নের মধ্যে এই শেখ হাসিনার প্রসঙ্গটি ঠিক আমার উত্তরটা পাইনি। জাস্ট ছোট করে যদি বলেন একটু। শেখ হাসিনা কি দ্রুত ফেরার কোনো সম্ভাবনা আছে? নিষেধাজ্ঞা তুলে দিলে ফেলে যাবে। ওকে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের এই বিশ্লেষণ করার জন্য, এবং আগামীতে আপনার বিশ্লেষণের অপেক্ষা থাকবো। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।